আসসালামু আলাইকুম। ১ নম্বর প্রশ্ন a + b = 7 এবং a² + b² = 25 হলে 5ab এর মান কত? দেখুন আমরা এই রাশিটা থেকে বা এই সমীকরণটা থেকে আমরা 5ab এর মানটা বের করব। দেখুন এখানে দেওয়া আছে a² + b² = 25। তো আমরা a² + b² সূত্র জানি। সূত্রটা হলো a + b² - 2ab = 25। দেখুন a² + b² সূত্র আরেকটা আছে যে a - b² + 2ab। তো ওইটা ফেললাম না, আমরা ফেললাম এটা, কারণ এখানে a + b এর মান দেওয়া আছে, ওই জন্য a + b² - 2ab এই সূত্রটা ফেললাম। এখন আমরা মান বসাবো। a + b এর মান দেওয়া আছে 7, তাহলে 7² - 2ab = 25, বা 7 এর উপর স্কয়ার দিলে 49 হয়, 7 7 49 হয়। তো প্লাস 49 এই পাশে এসে মাইনাস হবে, তাহলে -2ab থাকবে এখানে, আর এখানে 25 আর 49, 7 এর উপর স্কয়ার দিলে 49 প্লাস আছে এই পাশে আসে মাইনাস হবে, তাহলে -2ab সমান, তাহলে যেহেতু বড়টার সামনে মাইনাস আছে তাহলে মাইনাস হবে এখানে, আর 49 থেকে 25 মাইনাস করলে হবে 9 থেকে 5 বিয়োগ করলে 4, হাতে বাকি নাই, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 24। তাহলে 2 পাশ থেকে মাইনাসগুলো ক্যান্সেল, তাহলে ab = কত হচ্ছে 2 গুণ আছে এই পাশে এসে ভাগ হবে, তাহলে 24কে 2 দ্বারা ভাগ করলে হবে 12, তাহলে ab এর মান হচ্ছে 12। তাহলে আমাদের চাইছে হচ্ছে 5ab এর মান, অতএব 5ab সমান কি ab এর সাথে 5 গুণ করা হলো, তাহলে 12 এর সাথে 5 গুণ করলে 5 × 60, তাহলে ab এর মান হচ্ছে 60। তাহলে आंसर গ। 2 নম্বর প্রশ্ন, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? দেখুন প্রতি মিনিটে 90 বার ঘোরে, তাহলে একবার ঘুরলে চাকাটি অতিক্রম করবে 360 ডিগ্রি। কারণ হচ্ছে চাকা হচ্ছে বৃত্তের মতো, তাহলে বৃত্তটা যখন একবার ঘুরবে তখন 360 ডিগ্রি, অর্থাৎ বৃত্ত তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে একবার ঘুরে অতিক্রম করবে হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 90 বার ঘুরলে অতিক্রম করবে কত? তাহলে বেশি করবে, তাহলে 360-এর সাথে 90 গুণ, 360 গুণ হচ্ছে 90। এখন বলছে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। এখানে প্রতি মিনিটে 90 বার ঘুরে, প্রতি মিনিট মানে 60 সেকেন্ডে, তাহলে 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে এত ডিগ্রি, 360 গুণ হচ্ছে 90 এত ডিগ্রি, অতএব 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ড হলে ভাগ হবে, উপরে 360 গুণ 90 আর নিচে হচ্ছে 60 এত ডিগ্রি। তাহলে এই 0 0 কাটা, 6 10 36 কাটলে 6 36, তাহলে 6 9 হচ্ছে 54 আর এই শূন্যটা, তাহলে 540 ডিগ্রি। তাহলে 1 সেকেন্ডে চাকাটি 540 ডিগ্রি ঘুরবে। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। 3 নম্বর প্রশ্ন, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123, মধ্যম সংখ্যাটি কত? তো এটা একটা সুপার শর্টকাট একটা নিয়ম আছে যে মধ্যম সংখ্যা হবে, মধ্যম সংখ্যাটি হবে, যেহেতু 3টা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে এটা, তাহলে 3 দ্বারা ভাগ করব, 123কে ভাগ করব 3 দ্বারা, তাহলে 123কে 3 দ্বারা ভাগ করে 3 4 12 আর 3 1 3, তাহলে 41, অ্যান্সার হবে গ। 4 নম্বর প্রশ্ন, একটি 10,000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি এবং পরপর 36% ও 4% কমতির পার্থক্য কত টাকা? এটা দেখুন একটু জটিল আছে প্রশ্নটা, তবে আমরা খুব সহজেই সমাধান করতে পারি কীভাবে। দেখুন 40% কমতি, তাহলে 40% কমতিতে বিল আসবে কত? তাহলে 100 থেকে 40 মাইনাস, 100 থেকে 40 মাইনাস, তাহলে 60 টাকা। এখন মোট বিল যদি 100 টাকা হয় তাহলে কমতিতে বিল হবে 60 টাকা, তাহলে মোট বিল যদি 1 টাকা হয় তাহলে কমতিতে বিল ওপরে 60 আর নিচে চলে আসবে 100। অতএব মোট বিল যেহেতু আমাদের 10,000 টাকা আসছে, 10,000, তাহলে কমতিতে বিল হবে 60 গুণ হচ্ছে 10,000 আর নিচে হচ্ছে 100, তাহলে 2টা শূন্য কাটা, তাহলে 6 একে 6 হবে, এখানকার একটা শূন্য, এখানকার 2টা শূন্য, 3টা শূন্য, তাহলে 6,000 টাকা। এখন দেখুন পরপর এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট কমতির পার্থক্য কত টাকা সেটা বলছে, তাহলে 36% কমতিতে কত আসবে? তাহলে এই যে 10,000 যে আছে, এই 10,000 মাইনাস 10,000 এর হবে, 10,000 এর ওপরে 36 আর নিচে হচ্ছে 100, অর্থ হচ্ছে 100, তাহলে একটা 2টা শূন্য কাটা, এটা 10,000 হবে, তাহলে 10,000 থেকে মাইনাস হবে 36 আর 100, তাহলে 3600, তাহলে 10,000 থেকে 3600 মাইনাস করলে হবে 6,400 এত টাকা। এটা হলো প্রথম ধাপে, মানে 36% কমতিতে। এবার দ্বিতীয় ধাপে দেখুন, দ্বিতীয় ধাপে যে 6,400 যে হলো, প্রথম ধাপে 6,400 থেকে মাইনাস
হবে এই যে 4%, 6400 এর 4%, তার মানে উপরে 4 নিচে হচ্ছে 100, তাহলে দুইটা শূন্য কাটা, তাহলে 6400 মাইনাস 4 4 16, 4 4 16, 6 2 1, 4 6 24 আর 1 25, 256। তাহলে 6400 থেকে যদি 256 মাইনাস করি পাবো 6144। এটা পেলাম দ্বিতীয় ধাপে। প্রথম ধাপে যা মানে 36% কমতি হয়ে যেটা হলো এটা থেকে আবার 4% কমতিতে এত টাকা হলো। তাহলে কমতির পার্থক্য এই যে 6144 থেকে মাইনাস করবে এই 6000 টাকা, তাহলে 6144 মাইনাস হচ্ছে 6000, তাহলে মাইনাস করলে হচ্ছে 144, তাহলে কমতির পার্থক্য হলো 144 টাকা। তাহলে অ্যান্সার হবে খ। 5 নম্বর প্রশ্ন, দুইটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করেছে, এদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব 7 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত? দেখুন দুইটা বৃত্ত এরকম বহিস্থভাবে স্পর্শ করেছে, এর স্পর্শ করেছে, তো এটা কেন্দ্র এটা, এটা কেন্দ্র এটা, তাহলে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 7, তাহলে টোটাল দূরত্বটা হচ্ছে 7 সেন্টিমিটার। আর বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 4, তাই বড়টা যদি আমরা মানে এটা যদি 4 ধরি, এটার ব্যাসার্ধ যদি আমরা 4 ধরি, তাহলে এটা কত হবে? 3 হবে, কারণ হচ্ছে দুইটা মিলে 7 হইতে হবে। এখানে যেহেতু দুইটার কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব 7, তাহলে একটা 4 হলে এটা কত হবে? 3 হবে, 7 থেকে 4 বিয়োগ করলে 3, তাহলে অপর বৃত্তের ব্যাসার্ধটা হলো 3 সেন্টিমিটার। অ্যান্সার খ। 6 নম্বর প্রশ্ন, এ সংখ্যক আমের দাম বি টাকা হলে এ টাকায় কতটি আম পাওয়া যায়? তার মানে এখানে দেখুন যে বি টাকায় পাওয়া যায় এ সংখ্যক আম, বি টাকায় পাওয়া যায় এ সংখ্যক আম, অতএব 1 টাকায় পাওয়া যায়, 1 টাকায় পাওয়া যায়, উপরে এ নিচে হবে বি, এত সংখ্যক আম। অতএব এই টাকায় কতটি আম পাওয়া যাবে? অতএব এই টাকায় পাওয়া যায়, তাহলে এর সাথে এটা এ গুণ হবে, আর নিচে তো বি আছে, তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার আর নিচে বি, তাহলে এ স্কোয়ার বাই বি। অ্যান্সার হবে গ। 7 নম্বর প্রশ্ন, 2.5 কোন সংখ্যার 0.5%? তাই মনে করি ক এর 0.5% সমান হচ্ছে 2.5, এটা আমরা মনে করে নিলাম, বা ক এর মানে গুণ 0.5 অর্থ হচ্ছে 0.5% অর্থ হচ্ছে 0.5 উপরে, আর পার্সেন্টের জন্য নিচে একটা 100 আসবে, ইকুয়াল হচ্ছে 2.5। তো বা ক সমান কী হবে? 2.5 গুণ হবে, এটা এই পাশে আসে গুণ হবে, গুণ হয়ে 100টা উপরে চলে যাবে, আর 0.5 আসবে নিচে। তাহলে এখানকার দশমিক আর এখানকার দশমিক যদি আমরা তুলে দিতে পারি, মানে এই দুটো দশমিক আমরা তুলে দিতে পারি, কারণ হচ্ছে এখানেও এক ঘর আগে দশমিক, এখানেও এক ঘর আগে দশমিক আছে। তাহলে 5 দ্বারা 25 কাজ করলে 5 5 25, তাহলে 5 আর 100 গুণ করলে হচ্ছে 500, তাহলে অ্যান্সার হবে ক। 8 নম্বর প্রশ্ন, দুটি চাকার পরিধি যথাক্রমে 31.416 সেন্টিমিটার ও 62.832 সেন্টিমিটার হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? মনে করে নিই প্রথম চাকার ব্যাসার্ধ হচ্ছে R1 এবং দ্বিতীয় চাকার ব্যাসার্ধ হচ্ছে R2 ধরে নিব এটা। তাহলে পরিধি যেহেতু দেওয়া আছে, তাহলে পরিধি হচ্ছে 2πr1 প্রথম চাকার পরিধি, আর দ্বিতীয় চাকার হচ্ছে 2πr2 এটা, এবং অনুপাত বলছে তাদের ব্যাসার্ধের অনুপাত কত সেটা চাইছে, তাহলে অনুপাত হলে ভাগ করবো আমরা, অনুপাত মানে ভাগ, তো এইভাবে অনুপাতটা আমরা বের করব। তাহলে প্রথম চাকার পরিধি হচ্ছে 31.416 আর দ্বিতীয় চাকার পরিধি হচ্ছে 62.832। দেখুন প্রথম চাকার পরিধি 2πr1, দ্বিতীয় চাকার পরিধি 2πr2, তাহলে 2πr1/2πr2 ইকুয়াল প্রথম চাকার পরিধি এটা এবং দ্বিতীয় চাকার পরিধি এটা। এখানে যদি প্রথম চাকাটা উপরে, তাহলে এখানে প্রথম চাকার পরিধিটা উপরে যাবে, তাহলে 2π কাটা যাবে, তাহলে R1 যদি অনুপাত করে দিয়ে R1 অনুপাত R2 ইকুয়াল হবে, মানে 31.416 দ্বারা যদি 62.832কে ভাগ করি তাহলে পাবো 2, আর উপরে থাকবে 1, তাহলে 1:2, তাহলে অ্যান্সার হবে খ। 9 নম্বর প্রশ্ন দেখুন, শতকরা বার্ষিক 60 টাকা সরল মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত? তো মুনাফার সূত্র আমরা জানি I=PNR, I=PNR, P হচ্ছে আসল হচ্ছে 650 টাকা, আর এন হচ্ছে সময় হচ্ছে 6 বছর, আর আর হচ্ছে মুনাফার হার হচ্ছে 7 টাকা বার্ষিক, শতকরা বার্ষিক 60 টাকা, তার মানে উপরে 7 নিচে হচ্ছে 100, যেহেতু শতকরা বার্ষিক 60 টাকা ওই জন্য 7কে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই শূন্য কাটা, 2 দ্বারা কাটলে 3 দুনে 6 এবং 5 দুনে 10, আবার 5 দ্বারা যদি 65কে ভাগ করি 5 13 65 হয়, তাহলে 13 আর 7 গুণ করলে 13 আর 3 গুণ করলে 3 13 39 হয়, তার সাথে গুণ হবে 7, তাহলে 7 9 63, 3 হাতে বাকি 6, 3 7 21 আর 6 হচ্ছে 27, 273 টাকা।
তাহলে অ্যান্সার খ। 10 নম্বর প্রশ্ন এক্স পাওয়ার মাইনাস থ্রি মাইনাস 0.001 ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার মান কত? দেখুন এক্স পাওয়ার মাইনাস থ্রি অর্থ হচ্ছে 1/x কিউব, মাইনাসের জন্য উপরে 1 আর নিচে এক্স কিউব চলে আসলো, মাইনাস 0.001 এটা অর্থ হচ্ছে উপরে 1 দিব, দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে 3টা সংখ্যা আছে, তাহলে 1 দিয়ে 3টা 0, অর্থাৎ 1কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে 0.001 হবে, ইকুয়াল দেওয়া আছে 0। বা তাহলে এটা মাইনাস আছে এবার শেষে প্লাস হবে, তাহলে 1/x কিউব সমান হবে 1/1000। তাহলে এক্স কিউব আর 1 গুণ করলে এক্স কিউব, আর এখানে 1 আর 1000 গুণ করলে 1000, মানে আর গুণন করলাম, তাহলে এক্স কিউব সমান এখানে যদি আমরা 10-এর উপর কিউব দিই তাহলে 1000 পাবো, তাহলে দুই পাশ থেকে কিউবগুলো বাদ, তাহলে এক্সের মান পাচ্ছি 10, তাহলে এক্স ইকুয়াল 10, তা আমাদের চাইছে এক্স স্কোয়ার মান, অতএব এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 10 স্কোয়ার, বর্গ করা হলো, যেহেতু আমাদের এক্স স্কোয়ার মান চাইছে, তাহলে 10-এর উপর স্কোয়ার দিলে কত হবে, 10 10 100, তাহলে অ্যান্সার হবে ঘ। 11 নম্বর প্রশ্ন 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত বিভিন্ন উপায়ে বেছে নেওয়া যায়? দেখুন 10 জন বালক থেকে 2 জন বালক বেছে নেওয়ার উপায় হচ্ছে 10c2, আর 8 জন বালিকা থেকে 2 জন বালিকা বেছে নেওয়ার উপায় হচ্ছে 8c2। তাহলে যেহেতু দুটো একসঙ্গে বলছে তাহলে গুণ হবে, ইকুয়াল হচ্ছে 10c2 অর্থ হচ্ছে ওপরে 10 × 9 আর নিচে 2 × 1, 2 × 1 এটা শর্টকাটভাবে করলাম, ইন্টু 8c2 অর্থ হচ্ছে ওপরে 8 7 আর নিচে হচ্ছে 2 1, তাহলে 2 দ্বারা 10কে ভাগ করলে হবে 5, আর এখানে 2 দ্বারা 8কে ভাগ করলে হবে 4, তাহলে 5 9 হচ্ছে 45 আর 4 7 28, তাহলে 45 আর 28 গুণ করলে পাবো 1260, তাহলে অ্যান্সার হবে খ। 12 নম্বর রহিম 240 টাকায় কতগুলো কলম কিনলো, সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তার একটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, রহিম কতগুলো কলম কিনলো? মনে করি রহিম 1টি কলম কিনলো, তাহলে সরাসরি আমরা প্রশ্ন মতে করতে পারি, প্রতিটি কলমের দাম কত? 1টি কলমের ক্রয় মূল্য হচ্ছে 240 টাকা, অতএব একটি কলমের ক্রয় মূল্য, তাহলে উপরে 240 আর নিচে চলে আসবে এক্স। এখন বলছে সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তাহলে একটা কলম যদি বেশি পেত তাহলে কলমের সংখ্যা হতো x+1, তাহলে x+1 সংখ্যক কলমের দাম 240 টাকা, অথবা একটি কলমের দাম হবে 240 বাই হচ্ছে x+1, তাহলে 240 বাই হবে x+1। বলছে যে সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তার একটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, তো কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, মানে আগে যা দাম ছিল পরে যা দাম হয়েছে 1 টাকা কম হইতো, তাহলে মাইনাস করলে আমরা বুঝতে পারবো যে কত টাকা কম হয়েছে, তাহলে ইকুয়াল হচ্ছে 1 টাকা কম পড়তো, তাহলে 1। এখন x × x+1 হবে লসাগু, x × x+1 এটা হবে লসাগু, তাহলে x ক্যান্সেল থাকবে x+1 আর 240, তাহলে 240 আর 1 গুণ করলে 240x, প্লাস হচ্ছে 240 আর 1 গুণ করলে 240, মাইনাস এটা x+1 ক্যান্সেল, তাহলে থাকবে x আর 240 গুণ করলে 240x ইকুয়াল হচ্ছে 1, তাহলে 240x কাটা, তাহলে এই 1 দ্বারা এটাকে গুণ করে নিতে পারি, তাহলে 1 দ্বারা এটা গুণ করলে এটাই হবে, তাহলে x আর 1 গুণ করলে x² প্লাস x আর 1 গুণ করলে x ইকুয়াল হচ্ছে কি, এটা নিচে একটা 1 আছে, এই 1 আর 240 গুণ করলে 240 হবে, বা তাহলে 240 এই পাশে আসে মাইনাস হবে x² প্লাস x মাইনাস হচ্ছে 240 ইকুয়াল থাকবে কি, কিছুই থাকবে না, তাহলে 0 হবে, তাহলে গুণ করে 240 মিলাইতে হবে আর বিয়োগ করে 1 মিলাইতে হবে, তাহলে আমরা 16 থেকে যদি 15 মাইনাস করি তাহলে 1 পাবো, এবং 16 আর 15 গুণ করলে হয় 240, তাহলে x² প্লাস হচ্ছে 16x মাইনাস হচ্ছে 15x মাইনাস 240 ইকুয়াল 0, এই দুটা থেকে আমরা x কমন নিব, তাহলে x প্লাস 16 মাইনাস এই দুটা থেকে 15 কমন নিব, তাহলে x থাকবে মাইনাস মানে দিয়ে প্লাস 15 দ্বারা 240 কে ভাগ করলে হবে 16 ইকুয়াল 0, বা তাহলে x প্লাস 16 এখানেও, তাহলে x প্লাস 16 কমন, তাহলে x মাইনাস 15 ইকুয়াল 0, তাহলে অতএব x প্লাস 16 ইকুয়াল একটা 0 আসবে, তাহলে x ইকুয়াল হচ্ছে -16 আর x মাইনাস 15 ইকুয়াল আসবে 0, তাহলে x ইকুয়াল কত আসবে -15 বেশ আসে প্লাস। দেখুন কলমের সংখ্যা কখনোই x দ্বারা বোঝানো হয়েছে কলমের সংখ্যা, তাহলে কলমের সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, তাহলে গ্রহণযোগ্য মান হবে এটা 15, তাহলে x এর মান 15, অর্থাৎ সে 15টি কলম কিনেছিল, তাহলে অ্যান্সার ঘ।
13 নম্বর প্রশ্ন, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? দেখুন একটা ত্রিভুজ আঁকবো আমরা। বলছে একটা হচ্ছে 6, তাহলে এটা হবে 6 যেহেতু এটা ছোট, আর এটা 8 বড়, আর এটা হচ্ছে 10, 10 হচ্ছে সবচেয়ে বড়, তার মানে এটা অতিভুজ। তাহলে বলছে এখন বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু, তাহলে বৃহত্তম বাহু হচ্ছে এটা এবং ক্ষুদ্রতম বাহু হচ্ছে এটা, তাহলে এটার মধ্যবিন্দু হবে এই জায়গাটাতে এবং এটার মধ্যবিন্দু হবে এটা। তাহলে দুইটা মধ্যবিন্দু যদি যোগ করি, দেখুন তৃতীয় বাহুর সমান্তরাল হচ্ছে এবং দৈর্ঘ্য হবে এটার অর্ধেক। এটা একটা উপপাদ্য আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। তাহলে তৃতীয় বাহু হচ্ছে এটা, এটার সমান্তরাল হবে এবং দৈর্ঘ্য হচ্ছে এটার অর্ধেক। তাহলে এটা যেহেতু 8 আসছে, তাহলে এখানে হবে 4। তাহলে অ্যান্সার হবে ক। 14 নম্বর প্রশ্ন, কোন সামুদ্রিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে সামুদ্রিকটির ক্ষেত্রফল নিচের কোনটি? এটা যদি সামুদ্রিক হয় একটা, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 8 এবং অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি, এখানে হচ্ছে 30 ডিগ্রি। তো সামুদ্রিকের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে আমাদের, সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তাহলে উচ্চতাটা বের করে নিতে পারবো আমরা এখান থেকে, এই সূত্র থেকে। এখানে যদি লম্ব আঁকি তাহলে এটা হবে উচ্চতা, তাহলে এটা হচ্ছে একটা সূত্র, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র ফেলতে পারি যে আমাদের দরকার হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা তো অতিভুজ দেওয়া আছে, তাহলে লম্ব আর অতিভুজের সূত্র হচ্ছে সাইন, তাহলে সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে আমাদের এটা, এটা x ধরি, আর অতিভুজ হচ্ছে 8, তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে x বাই হচ্ছে 8, তাহলে 2 দ্বারা 8কে ভাগ করলে হবে 4, তাহলে 1 দ্বারা 4কে ভাগ করলে 4, তাহলে x ইকুয়াল হচ্ছে 4, তাহলে x এর মান 4, মানে উচ্চতাটা পেলাম আমরা হচ্ছে 4। তাহলে সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ভূমি গুণন উচ্চতা, ভূমি হচ্ছে 10 আর উচ্চতা হচ্ছে 4, তাহলে 4 10 40, তাহলে অ্যান্সার হচ্ছে গ। 15 নম্বর প্রশ্ন, যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে একটা সূত্র আছে, ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার সূত্র হচ্ছে v1 প্লাস v2 ইন্টু v1 প্লাস v2 প্লাস হচ্ছে v1 ইন্টু v2 বাই হচ্ছে 100 এত পার্সেন্ট। তাহলে v1 এর মান হচ্ছে 10, যেহেতু বৃদ্ধি পাবে তাহলে প্লাস মান ধরবো, তাহলে 10 এবং v2 মান হচ্ছে 10, দেন প্লাস 10 প্লাস হচ্ছে ওপরে v1 ইন্টু v2 10 গুণ হচ্ছে 10 আর নিচে তো 100 দেওয়া আছে, 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে 1 থাকবে, তাহলে 10 আর 10 এ 20, 20 আর যোগ হচ্ছে এখানকার 1, তাহলে 20 আর 1 হচ্ছে 21%, তাহলে অ্যান্সার হবে ক। আবার খালি 21 দিয়ে না, শতকরা মানে যে মানটা বের হয় এটা পার্সেন্ট হিসাবে বের হয়, তাহলে অ্যান্সার হবে 21% বৃদ্ধি পাবে। 16 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপরটি কত? দেখুন সমকোণী ত্রিভুজ যদি এটা হয় তাহলে একটা হচ্ছে 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি দেওয়া আছে এবং তিনটা মিলে হচ্ছে 180, তাহলে 30 এই কোণটা হবে কত? তাহলে 180 থেকে মাইনাস করতে হবে এই দুইটা, তাহলে 90 আর 30 হচ্ছে 120, তাহলে 180 থেকে 120 বিয়োগ করলে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে খ। 17 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? দেখুন একটা ত্রিভুজ যদি আঁকি এবং একটা যদি বৃত্ত এখানে ছেদ করে তাহলে কটা? একটা দুইটা বিন্দুতে ছেদ করতেছে, আবার যদি এখানেও ছেদ করে তাহলে একটা আর দুইটা বিন্দুতে ছেদ করতেছে, তাহলে ন্যূনতম দুইটা বিন্দুতে, যে কোনো জায়গায় দুইটা বিন্দুতে ছেদ করে, ন্যূনতম কমপক্ষে দুইটা বিন্দুতে ছেদ করে, তো বেশিও ছেদ করতে পারে, তো ন্যূনতম হচ্ছে দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। 18 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা 31 থেকে যত বেশি 55 থেকে তত কম, সংখ্যাটি কত? দেখুন যত তত যদি থাকে, এখানে যত বেশি তত কম এরকম যদি উল্লেখ থাকে তাহলে সংখ্যা দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে অ্যান্সার চলে আসবে, তাহলে 31 যোগ 55 আসবে, 31 যোগ 55 ভাগ করবো 2 দ্বারা, তাহলে 1 আর 5 হচ্ছে 6, 3 আর 5 হচ্ছে 8, নিচে 2, তাহলে 86 কে 2 দ্বারা ভাগ করলে হবে 4 2 8 আর 3 2 6 43, তাহলে অ্যান্সার হবে গ। 19 নম্বর প্রশ্ন, একটি সমান্তর ধারা 12তম পদ 77 হলে তার প্রথম 23 পদের সমষ্টি কত? তো সমান্তর ধারা প্রথম পদ a এবং সাধারণ অন্তর যদি d হয় তাহলে n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা সূত্র। তাহলে 12তম পদ বলছে, তাহলে 12তম পদ হবে a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d, এটা ইকুয়াল হচ্ছে 77, 12তম পদ বলছে 77,
তাহলে a প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে 11d ইকুয়াল হচ্ছে 77। এখন চাইছে প্রথম 23 পদের সমষ্টি। তাহলে প্রথম 23 পদের সমষ্টিটা হবে n তম পদের সমষ্টি n/2, তাহলে 23তম পদের সমষ্টি 23/2 ইন্টু 2a প্লাস n-1, n এর জায়গায় হচ্ছে 23, যেহেতু 23তম পদ 23 - 1 ইন্টু d, এটা সূত্র। তাহলে 23/2 থাকে যাবে, এখানে হচ্ছে 2a প্লাস 23 থেকে 1 বিয়োগ করলে 22d, 23/2 থাকে যাবে, এখান থেকে 2 কমন নিব আমরা, তাহলে a প্লাস 2 দ্বারা 22 কে করলে 11 হয়, তাহলে a প্লাস 11d, এই 2 কাটা, তাহলে 23 গুণ হচ্ছে a প্লাস 11d, এটার মান দেওয়া আছে 77, a প্লাস 11d মান 77, তাহলে 23 আর 77 গুণ করলে হবে 1771, 1771, তাহলে অ্যান্সার হচ্ছে গ। সর্বশেষ প্রশ্ন একদম সহজ একটি অঙ্ক 20 নম্বর, যে x - 5 ইন্টু x প্লাস a ইকুয়াল 0 হলে x এর মান কত। তাহলে x - 5 আর x প্লাস a ইকুয়াল 0, তাহলে x - 5 ইকুয়াল একবার 0 হবে, x - 5 ইকুয়াল একবার 0, তাহলে x ইকুয়াল -5 এর পাশে আসে +5, আরেকবার হবে x প্লাস a ইকুয়াল 0, x প্লাস a ইকুয়াল 0, তাহলে অতএব x ইকুয়াল কি প্লাস a এর পাশে আসে -a, তাহলে অ্যান্সার হবে একটা -a আর হচ্ছে +5, -a +5, অ্যান্সার গ। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।